মিরসরাইয়ের রাজনীতিতে এক পরিচিত নাম শাহিদুল ইসলাম চৌধুরী, যার নেতৃত্বে মিরসরাইয়ের রাজনীতিতে ফিরেছে শৃঙ্খলা। যিনি তার আত্মমানবতার সেবা এবং দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের মাধ্যমে অর্জন করেছেন সাধারণ মানুষের ভালোবাসা এবং আস্থা। ছাত্র রাজনীতির মাধ্যমে যার শুরু হয়েছিল রাজনৈতিক কেরিয়ার। আমরা আজ জানব শাহিদুল ইসলাম চৌধুরীর বর্ণাঢ্য রাজনৈতিক এবং সামাজিক জীবন নিয়ে। বৃষ্টি স্নাত বিকেলের শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই আজকের এই সাক্ষাৎকার। কেমন আছেন শাহিদ ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আপনাদেরকে শুভেচ্ছা। আজকের এই বৃষ্টি স্নাত বিকালে আমার বাড়িতে আসার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আমরা আজকে আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। আপনার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল ছাত্র রাজনীতির মধ্য দিয়ে। সেই অভিজ্ঞতা আপনার বর্তমান নেতৃত্বে কিভাবে প্রভাব ফেলছে? হ্যাঁ, ঠিকই বলেছেন। আমি যখন ছাত্র, বিশেষ করে আমি হাই স্কুল লেভেলে যখন পড়ালেখা করি ক্লাস 8 এ, তখন বাংলাদেশের রাজনীতিতে একজন স্বৈরশাসক দেশ পরিচালনা করতেছিল, স্বৈরাচারী এরশাদ। তার শিক্ষামন্ত্রী মজিদ খানের একটা শিক্ষা কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্টের বিরুদ্ধে ছাত্র সমাজ আন্দোলন গড়ে তুলেছিল। সেই সময় ঢাকাতে সেলিম দেলোয়ারের রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ। সেই সময় আমরা সারা বাংলাদেশের ছাত্ররা সেই আন্দোলনে সম্পৃক্ত হয়েছিল। আমিও একজন ক্লাস 8 এর ছাত্র হিসাবে কমর আলী স্কুলে এই ছাত্রদের প্রতিবাদ মিছিলে যোগ দিই। সেই থেকে আমার রাজনৈতিক যাত্রা শুরু। আপনি যখন ছাত্র রাজনীতি করতেন তখন কি কখনো ভাবতেন আপনি একদিন পুরো মিরসরাই উপজেলার নেতৃত্ব দেবেন? হ্যাঁ, আমার এই রাজনৈতিক যখন সেলিম দেলোয়ারের রক্তের রঞ্জিত রাজপথের প্রতিবাদে আমাদের যেই আন্দোলন, সেটা ছিল মানে কোনো পলিটিক্যাল ব্যানার ছিল না। এটা ছাত্র আন্দোলন ছিল। পরবর্তীতে আমি যখন এসএসসি পাস করে কলেজে ভর্তি হই, তখন আমাদের এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যেই একটা বর্ণাঢ্য জীবন, উনার যে রাজনৈতিক স্বচ্ছ রাজনৈতিক একটা দর্শন, বাংলাদেশী জাতীয়তাবাদ, এটার প্রতি আমার আগে থেকে একটা আ ইয়ে ছিল, মানে ভালো লাগা ছিল। সেই ভালো লাগা থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের কলেজে যখন যাই, তখন জাতীয়তাবাদী ছাত্রদলের সাথে আমি সম্পৃক্ত হই। যখন ছাত্রদলের সাথে সম্পৃক্ত হই, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ছাত্রনেতাদের বক্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত হই এবং নিজেকে তখন বাংলাদেশের এই মিরসরাইতে বা বাংলাদেশের জাতীয় রাজনীতিতে কল্পনা করতাম। কল্পনা যে করতাম না তা না। এবং ধাপে, ধাপে আজকে মিরসরাইতে আমি যে অবস্থান তৈরি হয়েছে, এটা আমি আমার এই রাজনৈতিক কর্মকাণ্ড পাশাপাশি জনগণের ভালোবাসা দিয়ে আমি এটা অর্জন করেছি। আপনার পরিবারের কেউ কি রাজনীতির সাথে যুক্ত ছিল? না, আমার পরিবারের কেউ রাজনীতির সাথে কখনো যুক্ত ছিল না। তবে আমি যখন রাজনীতির সাথে যুক্ত হই, তখন আমার পরিবারের সবাই এটাকে কখনো নেতিবাচকভাবে দেখে নাই। কারণ আমি কখনো পরিবারকে আমার রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে আ মানে কোনো প্রশ্নের মুখোমুখি আমি করিনি। বরং আমি চেষ্টা করেছি আমার পরিবারকে, আমার সমাজকে, আমার এলাকাকে একটা আমার মাধ্যমে একটা সম্মানিত জায়গায় নিয়ে যাওয়ার জন্য। যার কারণে সবাই আমাকে গ্রহণ করেছে এবং অ্যাপ্রিশিয়েট করেছে। বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে বিএনপির যে ভবিষ্যৎ সেটাকে আপনি কিভাবে দেখছেন? বিএনপি বাংলাদেশে বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের জন্য একটা অনিবার্য রাজনৈতিক শক্তি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী চিন্তা থেকে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৃষ্টি। সেই থেকে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করা এবং আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ, সম্প্রসারণবাদ সকল অপশক্তির বিরুদ্ধে জাতীয়তাবাদী শক্তির একটা কেন্দ্রবিন্দু হিসেবে বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভূমিকা পালন করে আসছে। ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে একক আন্দোলন তৈরি হয়েছিল। বাংলাদেশের অপর রাজনৈতিক শক্তি সেই আন্দোলনের সাথে বিশ্বাসঘাতকতা করে ৮৬ নির্বাচনে অংশগ্রহণ করে একমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার আপসীন নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিয়ে তিনি স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিলেন এবং ৯০-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে এরশাদের পতন হয়। বর্তমান প্রেক্ষিতে এই ফ্যাসিবাদ যখন বাংলাদেশে চেপে বসে, তখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী বেগম খালেদা জিয়া এবং পরবর্তীতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে লাগাতার গত ১৭ বছর ধরে যে আন্দোলন, সেই আন্দোলনের ফলশ্রুতিতে গত ৫ই আগস্ট ফ্যাসিবাদ সরকারের পতন হয় ছাত্র গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যেই সকল ইতিহাসের বাঁকে বাঁকে নিজেকে একটা অনিবার্য শক্তি হিসেবে জনগণের মধ্যে
প্রতিষ্ঠিত করেছে এবং জনগণের আস্থা অর্জন করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে বাংলাদেশের জনগণের আস্থাশীল একটা বৃহৎ রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত। সুতরাং এই অনিবার্যতা থেকে কখনো বিচ্যুত বা মানুষ তাদের চিন্তা চেতনা এবং দৃষ্টিকে ফিরিয়ে নেবে। মিরসরাই বিএনপিকে সুসংগঠিত করতে আপনি কি ধরনের কৌশল অবলম্বন করছেন? না, আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা বৃহৎ রাজনৈতিক দল। আমরা মিরসরাইতে এর আগে আমি যখন আহ্বায়ক হই, তখন আমি সকল মত, সকল দ্বন্দ্ব, গ্রুপ সকলকে সমন্বয় করে আমি একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করেছিলাম এবং আমরা অনেকটা সফলও হয়েছিলাম। আমরা সকলকে নিয়ে রাজনীতি করার একটা কৌশল আমাদের ছিল। এটা আমার ব্যক্তিগত একটা কৌশল ছিল এবং আমি সেই ক্ষেত্রে যথেষ্ট সাড়াও পেয়েছি। তারপরেও বাংলাদেশে আমার এই যে ঐক্যের যে প্রচেষ্টা, এটাকে নস্যাৎ করার জন্য একটা ষড়যন্ত্র ছিল। কখনো, কখনো আমাকে সেই ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে। ব্যক্তিগতভাবেও আমি অনেক সময় সেরকম ষড়যন্ত্রের শিকার হয়েছি, লাঞ্ছনাও ছিল। তারপরও আমি এটা কখনো হাল ছাড়ি নাই এবং এখনো পর্যন্ত আমি মনে করি বাংলাদেশের যে একটা বৃহত্তর রাজনৈতিক দল হিসেবে নিরস্বার্থে বিএনপিকে ঐক্যবদ্ধ করার কোনো বিকল্প নাই। সেই ক্ষেত্রে সকলকে একটা সহনশীল এবং এই রাজনৈতিক জ্ঞানসম্পন্ন দৃষ্টিভঙ্গি, ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে সকলকে এগিয়ে আসতে হবে এবং ভূমিকা রাখতে হবে। এটা আমি মনে করি। আর পাশাপাশি যদি কোনো ব্যক্তি দলের নাম ভাঙিয়ে, দলকে প্রশ্নবিদ্ধ করে, দলের সুনাম নষ্ট করে এবং দলকে জনগণ হেয় প্রতিপন্ন করার কোনো ভূমিকা পালন করে, তাদের বিরুদ্ধে দলের হাই কমান্ড থেকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার রেওয়াজ আমাদের দলে আছে এবং ইতিমধ্যে সেটা মিরসরাইতেও গ্রহণ করা হয়েছে। আমরা মনে করি এই পূজার মাধ্যমে দলের শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে এবং একটা ঐক্যবদ্ধ বিএনপি নিয়ে আমরা মিরসরাইতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে আমরা জয়লাভ করে বা এই মিরসরাই আসনটা বিএনপির আসন, সেটা আবার আমরা প্রতিষ্ঠিত করতে পারব। আপনি ক্লিন ইমেজের রাজনীতিবিদ হিসেবে পরিচিত। এই ক্লিন ইমেজের রাজনীতিবিদ যে সুনাম, এটা ধরে রাখার মূল ম্যাজিকটা কি? ম্যাজিক কিছুই না, সেটা হচ্ছে প্রথমত নিজেকে সৎ থাকতে হবে এবং আমার সাথে যারা আছে, যারা রাজনীতি করে আমার সাথে খুব ঘনিষ্ঠভাবে, তাদেরকে এই সততার আদর্শ উজ্জীবিত করতে হবে। আমি গত ফেসিবাদ বিরোধী আন্দোলনে যাদেরকে নিয়ে কাজ করেছি, তারা এখনো পর্যন্ত আমার সাথে আছে এবং তারা নিজেদের গায়ে কখনো কোনো কলঙ্ক লাগায়নি। তারা ক্লিন বলে আমি ক্লিন। তারা যদি আজকে ক্লিন না থাকতো, তাহলে আমিও ক্লিন থাকতে পারতাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কি নিজে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন? হ্যাঁ, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ে, ছাত্রদল, যুবদল এবং বিএনপির সকল পর্যায়ে নেতৃত্ব শেষ করে আমি এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই আগামী জাতীয় সংসদ নির্বাচনে একজন প্রার্থী হিসাবে প্রত্যাশা করি দল আমাকে মনোনয়ন দেবে এবং মিরসরাইকে একটি ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য, যেটা আমার রাজনীতিতে এক সময় আমি কথাটা নিয়ে আসছিলাম আরো 15 বছর আগে, যে বাংলাদেশ রাজনীতিতে ইতিবাচক হলে তরুণ প্রজন্ম বিশ্বকে চমকে দেবে। সেই এ রাজনীতিতে ইতিবাচক একটা দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠা করার জন্য এবং মিরসরাই বৈচিত্র্যময় যে একটা উপজেলা, এই উপজেলাটার সকল বিষয়কে কনসার্নে নিয়ে একটা উন্নয়ন ও শান্তির মিরসরাই প্রতিষ্ঠার জন্য আমাদের একটা স্বপ্ন আছে। আর সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে আ জনগণের সেবা করার সুযোগ গ্রহণ করতে পারলে তাহলে সেটা সম্ভব। যদি দলীয় মনোনয়ন পান, আপনার নির্বাচনী অঙ্গীকার কি হবে মিরসরাইবাসীর প্রতি? হ্যাঁ, আমি ১ম যে কথাটা বললাম যে নির্বাচনী অঙ্গীকার হচ্ছে ১ম এ একটা নিরাপদ মিরসরাই। মিরসরাইয়ের জনগণকে আ একটা মানবিক চেতনায় উজ্জীবিত করা, উন্নত করা। তাহলে আমরা যে কর্মসংস্থানের কথা বা বিভিন্ন পরিকল্পনার কথা আমাদের বিভিন্ন সময় আমরা বলি, সেই সমস্ত কিছু বাস্তবায়ন করতে হলে প্রথমত একটা মানবিক চেতনাসম্পন্ন জনগোষ্ঠী তৈরি করতে হবে। শিক্ষিত এবং মানবিক চেতনাসম্পন্ন জনগোষ্ঠী যদি আমরা তৈরি করতে পারি, তাহলে সকল সমস্যার সমাধান তাদের মাধ্যমে সম্ভব এবং তারাই সেটা পথ রচিত করবে কিভাবে সমস্যাগুলো সমাধান করা যায়। নিরস্বর প্রাকৃতিকভাবে আমাদের জন্য একটা সম্পদ। আমাদের যেমন পূর্ব দিকে একটা বিস্তীর্ণ পাহাড় আছে, সমগ্র মিরসরাই ব্যাপী। পশ্চিমে একটা বিস্তীর্ণ সাগর আছে, সন্দ্বীপ চ্যানেল, সেটাও সমগ্র মিরসরাই ব্যাপী। এই সাগরের পার ঘেঁষে একটা ইকোনমিক জোন ইতিমধ্যে প্রতিষ্ঠিত করা হয়েছে। এটা এশিয়ার সবচেয়ে বড় একটা ইকোনমিক জোন হিসেবে ইতিমধ্যে সুনাম অর্জন করেছে বা মানুষের প্রত্যাশা দৃষ্টি কেড়েছে। আমরা মনে করি মিরসরাইতে বিভিন্ন সেক্টরের যে
ভূমিগুলো আছে, সেই ভূমিগুলোকে জনগণের ইচ্ছে অনুযায়ী, জনগণের চিন্তা অনুযায়ী ব্যবহারযোগ্য করে নিতে হবে। যোগাযোগ ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, এগুলাকে প্রায়োরিটি দিয়ে একটা সুন্দর নিরাপদ মিরেসরে প্রতিষ্ঠা করাটাই হচ্ছে আমার লক্ষ্য। রাজনীতির বাইরে আপনি আত্মমানবতার সেবায় কাজ করছেন। এর অনুপ্রেরণা কোথায় পান? এটা আমাদের পারিবারিক একটা বিষয় যে আমার বাবা, আমার দাদা ওনারা এটা করে আসছে। সামর্থ্য অনুযায়ী আমরাও চেষ্টা করি যে জনগণের পাশে থাকার জন্য। এটা রাজনীতি না করলে হয়তো এত ব্যাপক হতো না। রাজনীতি করার কারণে সেটা ব্যাপকতা বাড়ছে। কারণ জনগণেরও প্রত্যাশা বাড়ছে। সেই প্রত্যাশা পূরণ না করে পারি না। যার কারণে সেটা আমরা সম্পৃক্ত হই এবং উদ্যোগ গ্রহণ করি। বর্তমানে মিরসরাইয়ে কোন কোন সামাজিক সমস্যাগুলো আপনাকে সবচেয়ে বেশি ভাবায়? সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাদক এবং এই অবৈধ অস্ত্র। এগুলাকে নির্মূল করতে পারলে, জিরো টলারেন্সে যদি আমরা নিয়ে যেতে পারি, তাহলে মিরেসরের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ মাদকের কারণে, মাদক যারা সেবন করে তাদের এই মাদক কেনার জন্য টাকার দরকার হয়। তখন তারা এই টাকা উপার্জনের জন্য অবৈধ যত রকমের পন্থা আছে সবগুলোতে তারা এই অবৈধ টাকা উপার্জনের চেষ্টা করে। সুতরাং মূল সমস্যাটা হচ্ছে, আমি মনে করি যে মাদক যদি নিয়ন্ত্রণ হয় 50% সমস্যার সমাধান হয়ে যাবে। ইনকামের যেই সোর্সগুলা কতটুকু বৈধ, সেটা একটা জবাবদিহিতামূলক একটা সামাজিক ব্যবস্থা এবং একটা রাষ্ট্রীয় ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। তরুণ রাজনীতিবিদদের জন্য আপনার বার্তা কি থাকবে? দেশপ্রেম এবং জনগণের সেবা, এটাকেই মাথায় রেখে যদি কাজ করা হয় তাহলে রাজনীতিতে সফল হওয়া যাবে। আর রাজনীতিকে যদি কেউ তার জীবন জীবিকা, রুটি রুজির মাধ্যমে পরিণত করে, তাহলে সে রাজনীতিতে আগাতে পারবে না এবং সে রাজনীতিজীবী হবে, রাজনীতিবিদ হতে পারবে না। গভীর রাতে আপনার পরিবার ঘুমন্ত অবস্থায় আপনার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই দিনটি মনে পড়লে আপনার এখন বর্তমানে কিরকম অনুভূতি হয়? হ্যাঁ, তখন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় একটা অকেশনে আমি আমার পরিবার সবাই বাড়িতে ছিলাম। আমরা ঘুমাচ্ছিলাম। ওই সময় হঠাৎ করে কুকুরের ঘেউ, ঘেউ শব্দে ঘুম থেকে উঠে দেখি আমার এই যে রুমে ঘুমাচ্ছি, রুমের খুব কাছাকাছি একটা করিডোর আছে। আমাদের একটা পুরনো বিল্ডিং আর নতুন বাংলোর সাথে সংযোগ করিডোর। এই করিডোরের মধ্যে দাউ, দাউ করে আগুন জ্বলছে। তখন চতুর্দিক থেকে সবাইকে চিল্লাচিল্লি করে লোকজন আসে, পানি দিয়ে আগুন নেভায়। কিন্তু সেদিন যদি আমরা খবর মানে ঘুম না ভাঙতো, তাহলে আর কিছুক্ষণ যদি আগুন জ্বলতে পারতো, তাহলে হয়তোবা আমরা সবাই মারা যেতাম। এবং ফ্যাসিবাদের সময় আন্দোলনকালীন আমি ৩ বার গ্রেপ্তার হই, বিভিন্ন সহকর্মীদেরকে সাথে নিয়ে। কিন্তু রাজনীতিতে আ তাদের যত রকমের নির্যাতন সব তারা প্রয়োগ করেছে। কিন্তু আমার বাড়িতে ঘুমন্ত অবস্থায় মেরে ফেলার জন্য তারা একটা উদ্যোগ নেবে বা এত জঘন্য, হিংস্র, মানে খারাপ একটা কাজ তারা করতে পারবে, এটা আমি কখনো কল্পনা করি নাই। কিন্তু সেটা তাদের পক্ষে সম্ভব হয়েছে। মিরসরাইবাসীকে কি আশার বাণী শোনাতে চান? মিরেশ্বর একটা সমৃদ্ধ অঞ্চল। এই অঞ্চলটাকে মিরেশ্বরে সারা দেশের মধ্যে একটা আলোকিত এবং উন্নত অঞ্চলে পরিণত করাটা কোনো কঠিন কাজ নয়। সু সুষ্ঠু সুন্দর পরিকল্পনা গ্রহণ এবং সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করার মধ্য দিয়ে একটা সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠা, শিক্ষা, শিক্ষার মান উন্নয়ন এবং একটা শান্তিপ্রিয় নিরাপদ মিরেশ্বরে প্রতিষ্ঠা করতে পারলেই এটা খুব কঠিন কাজ নয় এবং সেটা আমরা আমাদের পক্ষে করা সম্ভব। কারণ আমরা এটা বিশ্বাস করি এবং আমরা ব্যক্তিগত জীবনে সেটাকে ধারণ করি। ধন্যবাদ শাহিদুল ইসলাম চৌধুরী। আপনি আপনার ব্যস্ততম সময় থেকে কিছুটা সময় আমাদেরকে দিয়েছেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার নেতৃত্বে মিরসরাইয়ের রাজনীতি আরো সুসংগঠিত হোক, আরো বলিষ্ঠ হোক, এই কামনায়। আপনাকে ধন্যবাদ। আজকে ৫ই আগস্ট আমাদের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের চূড়ান্ত বিজয়ের ১ বছর পূর্ণ হচ্ছে। আজকের দিনটা একটু পূর্ণ হলো। আজকে মানুষের যে উচ্ছ্বাস ছিল গত বছর, সারা দেশব্যাপী যে আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে মানুষের মনে যে প্রত্যয় তৈরি হয়েছিল একটা গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার, আমরা সেই গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার পথে এগিয়ে যাব এবং সেই যাত্রায় আপনাদের সকলের সহযোগিতা কামনা করি এবং আপনাদের মাধ্যমে দেশবাসীর, মিরেশ্বরবাসীর সহযোগিতা কামনা করি। সকলকে ধন্যবাদ।